হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় ব্রিটিশ শাসন, অর্থাৎ ব্রিটিশ শাসন সম্পর্কে আজকে আমরা অধ্যয়ন করব। চলো আমরা আলোচনাটি শুনি। ১. ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধ। ১৭ শতকে ইংরেজরা প্রথম বাণিজ্য করার উদ্দেশ্যে এদেশে আসেন। পর্তুগিজ, ডাচ এবং ফরাসিদের সাথে প্রতিযোগিতায় ইংরেজরাই শেষ পর্যন্ত টিকে থাকেন। ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য ১৬০০ সালে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেন। বাংলার সম্পদের জন্য এই অঞ্চলের উপর ইংরেজদের আগ্রহ ছিল। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ উদ দৌলা। তিনি ১৭৫৬ সালে মাত্র ২২ বছর বয়সে বাংলার নবাব হন। তরুণ নবাবের সাথে তার পরিবারের কিছু সদস্যের, বিশেষ করে খালা ঘসেটি বেগমের সম্পর্ক খুব খারাপ ছিল। এছাড়া রায়দুর্লভ এবং জগৎ শেঠের মতো ব্যবসায়ীদের বিরোধিতা ও ষড়যন্ত্রের শিকার হন তিনি। এই বণিকেরা অবশেষে ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধে নবাবের বিরুদ্ধে ইংরেজদের পক্ষে যোগ দেন। সৈন্যবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হন। পরে নবাবকে হত্যা করা হয়। এই ঘটনার মধ্য দিয়ে বাংলায় ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত প্রায় ২০০ বছরের ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। ক. এসো বলি, শিক্ষকের সহায়তায় আলোচনা করো। ১. ইংরেজরা কেন ভারতে এসেছিল? উত্তর: ইংরেজরা ব্যবসা করার জন্য ভারতে এসেছিল। ২. বাংলার প্রতি ইংরেজদের কেন আগ্রহ ছিল? উত্তর: বাংলার সম্পদের জন্য ইংরেজদের আগ্রহ ছিল। ৩. ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত কারা বাংলা শাসন করে? উত্তর: ইংরেজরা ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল অর্থাৎ ২০০ বছর শাসন করেছিল। ৪. নবাবের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করে? উত্তর: নবাবের বিরুদ্ধে তার পরিবারের কিছু লোক ষড়যন্ত্র করেছিল। ৫. নবাব কেন যুদ্ধে পরাজিত হয়েছিল? উত্তর: মীর জাফরের বিশ্বাসঘাতকতার জন্য নবাব যুদ্ধে পরাজিত হয়েছিল। ৬. পলাশীর যুদ্ধের পরে কি হয়েছিল? উত্তর: পলাশীর যুদ্ধের পর নবাবকে হত্যা করা হয়েছিল। এসো লিখি। ইংরেজ বণিক, নবাব, পরিবার, এদেশীয় বণিক। নবাব ৩টি পক্ষ থেকে ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। পাশের চিত্রে পক্ষগুলোর নাম উল্লেখ করা হলো। কোন পক্ষে কারা এবং কেন নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন তা লেখো। আরও কিছু করি। মোগলরা বাংলাকে বলতেন যে কোনো জাতির স্বর্গ। মোগল আমলের বাংলার শাসকদের সম্পর্কে আরও তথ্য খুঁজে বের করো। যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? ক. ১৮৫৭, খ. ১৯৪৭, গ. ১৯১৪, ঘ. ১৭৫৭। ১৭৫৭। ২. বাংলায় ব্রিটিশ শাসন। ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ১০০ বছর এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে, যা ইতিহাসে কোম্পানির শাসন নামে পরিচিত। কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন লর্ড ক্লাইভ। প্রায় ১০০ বছর পরে ১৮৫৭ সালে কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ দেখা দেয়। ইংরেজরা এই বিদ্রোহ দমন করলেও শাসন ব্যবস্থা আগের মতো চলতে পারেনি। কোম্পানির শাসন রদ করে ১৮৫৮ সালে বাংলা সহ ভারতের শাসনভার ব্রিটিশ সরকার সরাসরি নিজ হাতে তুলে নেয়, যা চলে ১৯৪৭ সাল পর্যন্ত। ব্রিটিশ শাসনের কিছু খারাপ দিক: ভাগ করো, শাসন করো। নীতির ফলে এদেশের মানুষের মধ্যে ধর্ম, বর্ণ, জাতি এবং অঞ্চলভেদে বিভেদ সৃষ্টি হয়। অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায়।
এবং বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এই ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা ১৭৭৬ সালে এবং ইংরেজি ১৭৭০ সালে হয়েছিল, যা ৭৬-এর মন্বন্তর নামে পরিচিত। অল্প সংখ্যক জমিদার শ্রেণী অনেক জমির মালিক হন এবং বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ গরিব হয়ে যান। ব্রিটিশ শাসনের কিছু ভালো দিক: নতুন নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠার ফলে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়। সড়কপথ ও রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হয়। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে ১৯ শতকে বাংলায় নবজাগরণ ঘটে। এ সময় সামাজিক সংস্কার সহ শিক্ষা, সাহিত্য ও জ্ঞানবিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে। এসো বলি। বাংলার ইতিহাসে এই ব্যক্তিদের ভূমিকা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। মীর জাফর, মীর কাসিম, লর্ড ক্লাইভ, রাজা রামমোহন রায়। এসো লিখি। ব্রিটিশদের ভাগ করো, শাসন করো নীতির ফলে কি হয়েছিল? আরও কিছু করি। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী। এই চারজন বাংলার নবজাগরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁদের প্রত্যেকের অবদান সম্পর্কে তথ্য খুঁজে বের করো। যাচাই করি। উপযুক্ত শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাকে ১৭৫৭ সাল থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ১০০ বছর শাসন করেছিল। এক, এদেশে ইংরেজদের শাসনের প্রধান উদ্দেশ্য কি ছিল? শোষণ ও নিজেদের লাভ। ২, ইংরেজরা বাংলার অর্থনীতির মেরুদণ্ড ধ্বংস করে কিভাবে? কৃষি ও তাঁতশিল্প ধ্বংস করে। ৩, কত সালে ভয়াবহ দুর্ভিক্ষ হয়? ১৭৭০, বাংলা ১১৭৬। ৪, ১৭৭০ সালে দুর্ভিক্ষ কি নামে পরিচিত? ৭৬-এর মন্বন্তর। ৫, কত শতকে বাংলায় নবজাগরণ ঘটে? ১৯ শতক। ৩, ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ। ১৮ শতকের শেষ ভাগ থেকে ১৯ শতক জুড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অনেকবার বিদ্রোহ ঘটে। এমনই একটি আন্দোলনে বিদ্রোহী নেতা তিতুমির ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য বারাসতের কাছে নারকেলবাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। ১৮৩১ সালের আন্দোলনে তিতুমির পরাজিত ও নিহত হন। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ ব্যাপকভাবে সফল হয়েছিল। পশ্চিম বাংলার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এই বিদ্রোহ শুরু হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে। সিপাহী বিদ্রোহের কিছু কারণ: সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল। সেখানে ৫০,০০০ ব্রিটিশ এবং ৩ লক্ষ ভারতীয় সিপাহী ছিল। ভারতের বিভিন্ন এলাকার সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। ১৮৫৬ সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কামান ও বন্দুকের কার্তুজ পিচ্ছিল করার জন্য গরুর এবং শূকরের চর্বি ব্যবহারের গুজব নিয়ে ধর্মীয় অশান্তি তৈরি করা হয়েছিল। সৈন্যদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষ প্রস্তুত ছিলেন। এই আন্দোলন দ্রুতই সৈন্যদের থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সরকার কঠোর হাতে এই বিদ্রোহ দমন করে। এই বিদ্রোহে প্রায় ১ লক্ষ ভারতীয় মারা যায়। পরবর্তীতে ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যায়। তিনি স্বাধীনভাবে ভারত শাসন করতে থাকেন। এসো বলি।
শিক্ষকের সহায়তায় 1857 সালের সিপাহী বিদ্রোহের কারণগুলো আলোচনা করো। প্রতিটি কারণ কেন গুরুত্বপূর্ণ ছিল? এসো লিখি। সিপাহী বিদ্রোহের কারণগুলো গুরুত্ব অনুসারে সাজিয়ে লেখো। 1857 সালের বিদ্রোহের কারণ: ১. সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল। সেখানে 50,000 ব্রিটিশ এবং 3 লক্ষ ভারতীয় সিপাহী ছিল। ২. ভারতের বিভিন্ন এলাকার সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। ৩. 1856 সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। ৪. কামান ও বন্দুকের কার্তুজ পিচ্ছিল করার জন্য গরুর এবং শূকরের চর্বি ব্যবহারের গুজব নিয়ে ধর্মীয় অশান্তি তৈরি করা হয়েছিল। ৫. সৈন্যদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষ প্রস্তুত ছিলেন। এই আন্দোলন দ্রুতই সৈন্যদের থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সরকার কঠোর হাতে এ বিদ্রোহ দমন করে। এ বিদ্রোহে প্রায় 1 লক্ষ ভারতীয় মারা যায়। আরও কিছু করি। ঢাকার বাহাদুর শাহ পার্কে 1857 সালের বিদ্রোহী বাঙালি সিপাহীদের ফাঁসি দেওয়া হয়েছিল। এখানে একটি স্মৃতিসৌধ আছে। এই পার্ক সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করো। বাহাদুর শাহ কে ছিলেন? 19 শতকে এই পার্কের নাম পরিবর্তন করে ভিক্টোরিয়া পার্ক রাখা হয় কেন? ঘ. যাচাই করি। অল্প কথায় উত্তর দাও। তিতুমীরের বাঁশের কেল্লার কি পরিণতি হয়েছিল? উত্তর: 1831 সালে ইংরেজদের সাথে যুদ্ধ করে তিতুমীর নিহত হন এবং তার বাঁশের কেল্লাটি ধ্বংসস্তূপে পরিণত হয়। 1857 সালের বিদ্রোহের ফলাফল কি হয়েছিল? উত্তর: 1857 সালের বিদ্রোহের পর বাঙালি সিপাহীদের ফাঁসি দেওয়া হয়েছিল। এসো বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশের মিল করি। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। আবার চেষ্টা করো। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। ৪. পরবর্তী প্রতিরোধ আন্দোলন। 20 শতক পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে। শিক্ষার প্রসার এবং নবজাগরণের ফলে দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নামে রাজনৈতিক দল গঠিত হয়। ব্রিটিশরা ভারতীয় জাতীয় চেতনার প্রসারে ভীত হয়ে পড়ে এবং 1905 সালে বাংলা প্রদেশকে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। একে বঙ্গভঙ্গ বলে। আসামকে অন্তর্ভুক্ত করে পূর্ব বাংলা অঞ্চল গঠিত হয়, কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়, অর্থাৎ দুই বাংলাকে একত্রিত করে দেওয়া হয়। রাজনৈতিক আন্দোলনের পরবর্তী ধাপ ছিল 1906 সালের ভারতীয় মুসলিম লীগ নামে রাজনৈতিক দল গঠন। ভারতের বড় আন্দোলনগুলোর মধ্যে ছিল স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং সশস্ত্র যুব বিদ্রোহ। এ সময়ের আন্দোলনে মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং ক্ষুদিরামের আত্মত্যাগ ও সাহসিকতা চিরস্মরণীয়। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের অনেক সাহসী তরুণ ব্রিটিশদের পক্ষে অংশগ্রহণ করেন, কিন্তু ভারতীয়রা সবসময় নিজেদের স্বাধীনতা চেয়েছে, তাই ব্রিটিশ বিরোধী আন্দোলন চলতেই থাকে।
রাজনৈতিক আন্দোলনে তৃতীয় ধাপের নেতৃত্ব দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শের-ই-বাংলা এ.কে ফজলুল হক। এ সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ লেখকের কবিতা, গান ও লেখার মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার চেতনার প্রসার ঘটে। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অবশেষে 1947 সালে ইংরেজরা ভারত ত্যাগ করতে বাধ্য হয় এবং পাকিস্তান ও ভারত নামে দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয়। এসো বলি। কবি সাহিত্যিকগণ কিভাবে রাজনৈতিক আন্দোলনে ভূমিকা রাখতে পারেন? শিক্ষকের সহায়তায় আলোচনা করো। এসো লিখি। 80 পৃষ্ঠা থেকে 20 শতকে বাংলায় যেসব প্রতিরোধ আন্দোলন হয়েছে সেগুলোর একটি ঘটনাপঞ্জি তৈরি করো। আরও কিছু করি। বাঙালির স্বাধিকার আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং বেগম রোকেয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের সম্পর্কে আরও তথ্য খুঁজে বের করো। যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। নিচের কোনটির সাথে বাঙালি নবজাগরণ সম্পর্কিত? ক. নতুন ভবন, খ. শিল্প সাহিত্য, গ. জন্মহার, ঘ. সিপাহী বিদ্রোহ। শূন্যস্থান পূরণ করো। এক. বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। 2. ভারতীয় মুসলিম লীগ নামক রাজনৈতিক দল গঠিত হয় 1906 সালে। 3. 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়ে ভারত ও পাকিস্তান নামে দুইটি রাষ্ট্রের সৃষ্টি হয়। আজকের ভিডিও প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।